আমেরিকার মতো সুপার পাওয়ার যখন সারা বিশ্বে নিজেদের ইউএস ডলারের দাপট দেখাচ্ছে, গ্লোবাল মার্কেটে যখন চরম অস্থিরতা, ঠিক তখনই ভারত সরকার এবং আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন এক মাস্টার স্ট্রোক খেলেছে যা গ্লোবাল ইকোনমিতে একটা ভূমিকম্প তৈরি করেছে। মাত্র কয়েক দিনের নোটিশে ভারতের ব্যাংকিং সিস্টেমে আছড়ে পড়তে চলেছে প্রায় $70 বিলিয়ন এক বিশাল ফরেক্স সুনামি। মধ্যপ্রাচ্যের সংঘাত, ইউএস ইরান টেনশন এবং গ্লোবাল ক্যাপিটাল আউটফ্লোয়ের কারণে যখন বিশ্বের তাবড় তাবড় দেশের কারেন্সি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তখন ভারত নিজেদের ফরেক্স রিজার্ভ এবং ইন্ডিয়ান রুপিকে রক্ষা করার জন্য এমন এক পলিসি ইমপ্লিমেন্ট করেছে যার ফলে সারা বিশ্বে ছড়িয়ে থাকা এনআরআই বা অনাবাসী ভারতীয়রা নিজেদের জমানো লক্ষ লক্ষ ডলার ভারতের ব্যাংকে পাঠাতে শুরু করেছেন। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই জিওপলিটিক্যাল এবং ইকোনমিক অ্যানালিসিসে আমরা ডিকোড করব রিজার্ভ ব্যাংকের নেওয়া সেই যুগান্তকারী পদক্ষেপকে, যার জেরে রাতারাতি পাল্টে গেছে ডলার ইনফ্লোর সম্পূর্ণ সমীকরণ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ভারত আন্তর্জাতিক স্তরে বিদেশি মুদ্রার খেলাকে নিজেদের পক্ষে ঘুরিয়ে নিয়েছে। চলুন সোজা খবরের গভীরে প্রবেশ করা যাক। গত কয়েক মাস ধরে গ্লোবাল জিওপলিটিক্সে এক চরম ভোলাটিলিটি বা অস্থিরতা আমরা লক্ষ্য করছি। একদিকে ইউএস এবং ইরানের মধ্যে চলা ক্রমাগত উত্তেজনা, অন্যদিকে গ্লোবাল সাপ্লাই চেইনে বাধা, সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। জিওপলিটিক্সের একটা সাধারণ নিয়ম হলো, যখনই বিশ্বে কোনো যুদ্ধ বা ক্রাইসিস দেখা দেয়, তখন বড় বড় গ্লোবাল ইনভেস্টররা ইমার্জিং মার্কেট থেকে নিজেদের টাকা তুলে নিয়ে সেফ হেভেন হিসেবে পরিচিত আমেরিকান ডলারে বিনিয়োগ করতে শুরু করে। এই ক্যাপিটাল ফ্লাইটের সরাসরি প্রভাব পড়েছিল ভারতীয় অর্থনীতির ওপর। মার্কেট থেকে যখন বিলিয়ন বিলিয়ন ডলার বেরিয়ে যেতে শুরু করে, তখন ডলারের সাপ্লাই কমে যায় এবং স্বাভাবিকভাবেই ইন্ডিয়ান রুপির ওপর প্রবল ডেপ্রিসিয়েশন বা অবমূল্যায়নের চাপ সৃষ্টি হয়। ডলারের নিরিখে রুপির এই পতন ঠেকানোটা ভারত সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। বিদেশি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টসের ওপর অন্ধের মতো ভরসা করাটা যে কতটা ঝুঁকিপূর্ণ, সেটা ভারত সরকার খুব ভালোভাবেই অনুধাবন করেছিল। কারণ এই বিদেশি বিনিয়োগকারীরা সুযোগ পেলেই টাকা তুলে নেয়। কিন্তু এই সংকটজনক মুহূর্তেই এন্ট্রি নেয় আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের ডেপুটি গভর্নর স্বয়ং দেশে প্রথম সারির ব্যাংকগুলির সিইওদের সাথে একটি জরুরি বৈঠকে বসেন। উদ্দেশ্য ছিল একদম পরিষ্কার, যে কোনো মূল্যে ব্যাংকিং সিস্টেমে ডলারের লিকুইডিটি বাড়াতে হবে এবং ভারতের ফরেন এক্সচেঞ্জ পজিশনকে শক্তিশালী করতে হবে। আর এই জন্যই তারা হাতিয়ার বানায় FCNR-B বা ফরেন কারেন্সি নন রেসিডেন্ট ডিপোজিট স্কিমকে। এই পলিসিকে বুঝতে হলে আমাদের আগে জানতে হবে এই FCNR-B অ্যাকাউন্ট আসলে কি। খুব সহজ কথায়, এটি হলো এনআরআইদের জন্য এমন এক বিশেষ ব্যাংক অ্যাকাউন্ট যেখানে তারা সরাসরি বিদেশি মুদ্রায়, যেমন ইউএস ডলার, পাউন্ড বা ইউরোতে ফিক্সড ডিপোজিট করতে পারেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো, তারা যে ডলারে টাকা রাখছেন, মেয়াদ শেষে আসল এবং সুদ দুটোই তারা ডলারেই ফেরত পাবেন। অর্থাৎ মাঝখানে যদি ইন্ডিয়ান রুপি দুর্বল হয়ে পড়ে, তাহলেও এই এনআরআই ব্যক্তির কোনো লোকসান নেই। কারেন্সি ডেপ্রিসিয়েশনের সম্পূর্ণ ঝুঁকি থেকে তিনি মুক্ত। কিন্তু এখানেই একটা বিরাট বড় সমস্যা ছিল। আগে যখন কোনো এনআরআই ভারতের ব্যাংকে ডলার জমা করতেন, তখন সেই ডলারকে রুপিতে কনভার্ট করে ব্যাংকগুলো নিজেদের কাজে লাগাতো। আবার মেয়াদ শেষে যখন সেই এনআরআইকে ডলার ফেরত দিতে হতো, তখন এক্সচেঞ্জ রেটের ওঠানামার কারণে ব্যাংকগুলোকে একটা বিশাল বড় হেজিং কস্ট বা এক্সচেঞ্জ রেট রিস্ক বহন করতে হতো। এই অতিরিক্ত খরচের কারণে ব্যাংকগুলো এনআরআইদের খুব বেশি সুদের হার অফার করতে পারত না। আর এখানেই আরবিআই তাদের ট্রাম্প কার্ড খেলেছে। এই রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে যে রিজার্ভ ব্যাংক একটি স্পেশাল উইন্ডো ওপেন করেছে। আরবিআই ব্যাংকগুলোকে সরাসরি নির্দেশ দিয়েছে যে তোমরা বিদেশি ডলার দেশে নিয়ে আসো। এই ডলার দেশে আনার জন্য এক্সচেঞ্জ রেট রিস্কের কারণে তোমাদের যে হেজিং কস্ট বা এক্সট্রা খরচ বহন করতে হচ্ছিল, সেটা আর তোমাদের দিতে হবে না। এই সম্পূর্ণ খরচটা এবার থেকে স্বয়ং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বহন করবে। এটি কোনো সাধারণ পদক্ষেপ নয়,
গত কয়েক দশকের ভারতের ব্যাংকিং ইতিহাসে এনআরআই ডলার ডিপোজিটকে আকৃষ্ট করার জন্য এটি অন্যতম সবচেয়ে সিগনিফিক্যান্ট পলিসি ইনভেস্টমেন্ট। আরবিআইয়ের এই আশ্বাসের পরেই ভারতীয় ব্যাংকগুলোর মধ্যে বিদেশি ডলার টানার এক অঘোষিত প্রতিযোগিতা শুরু হয়ে যায়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, আইসিআইসিআই থেকে শুরু করে ইয়েস ব্যাংক সবাই তাদের এফসিএনআর ডিপোজিটের ওপর ইন্টারেস্ট রেট বা সুদের হার ব্যাপক হারে বাড়িয়ে দিয়েছে। আগে যেখানে এই রেট বেশ কম ছিল, এখন বিভিন্ন টাইম ব্র্যাকেটের ওপর নির্ভর করে ব্যাংকগুলো 6% থেকে শুরু করে 7.1% পর্যন্ত সুদের হার অফার করছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, মাত্র 6 বা 7% সুদের হার দেখে আমেরিকার মতো দেশ থেকে এনআরআইরা কেন ভারতের ডলার পাঠাতে পাগল হয়ে যাবেন? এখানেই লুকিয়ে আছে এই জিওপলিটিক্যাল ইকোনমির সবচেয়ে আকর্ষণীয় দিকটি, যাকে ফিনান্সের ভাষায় বলা হয় আরবিট্রেজ। সোশ্যাল মিডিয়ায় এবং আন্তর্জাতিক ফিনান্সিয়াল সার্কেলে এখন একটা ক্যালকুলেশন রীতিমতো ভাইরাল। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা ইটিবিএফএসআই এর একটি আর্টিকেলের হেডলাইন দেখতে পাচ্ছেন। এখানে লেখা রয়েছে, এনআরআইজ মে বড়ো ওভারসিজ টু ইনভেস্ট ইন এফসিএনআর ডিপোজিট আফটার আরবিআই মুভ। এই রিপোর্টের পেছনে অঙ্কটা শুনলে আপনারা চমকে যাবেন। একজন এনআরআই কিভাবে সামান্য কিছু না করে প্রায় 20% পর্যন্ত রিটার্ন জেনারেট করছেন, তার রিয়েল লাইফ ক্যালকুলেশনটা আপনাদের সামনে তুলে ধরছি। আমেরিকার ব্যাংকিং পলিসি অত্যন্ত লিবারেল। সেখানে কোনো ব্যক্তির কাছে যদি নিজের জমানো $1 লক্ষ থাকে, তবে সেই $1 লক্ষ কোল্যাটারাল বা গ্যারেন্টি হিসেবে দেখিয়ে সে আমেরিকার ব্যাংক থেকে খুব সহজেই $9 লক্ষ পর্যন্ত লোন নিতে পারে। এবার ধরুন কোনো এনআরআইয়ের কাছে নিজস্ব $1 লক্ষ আছে, তিনি ওই $9 লক্ষ লোন নিলেন, তাহলে তার হাতে মোট ক্যাপিটাল দাঁড়ালো $10 লক্ষ বা $1 মিলিয়ন। আমেরিকার ব্যাংকে লোন নেওয়ার জন্য তাকে একটি নির্দিষ্ট বরোয়িং কস্ট বা সুদ দিতে হবে। বর্তমান রেট অনুযায়ী সেটা গড়ে 4.5%-এর কাছাকাছি। এবার ওই ব্যক্তি ওই $10 লক্ষ সোজা পাঠিয়ে দিলেন ভারতের যে কোনো ব্যাংকের এফসিএনআর অ্যাকাউন্টে, যেখানে তিনি বিনা ঝুঁকিতে 6% সুদ পাচ্ছেন। 1 বছর পর অঙ্কটা দাঁড়াবে $10 লক্ষ ওপর ভারতের 6% সুদে তিনি পাচ্ছেন $60,000। অন্যদিকে আমেরিকায় নেওয়া $9 লক্ষ লোনের ওপর 4.5% সুদে তাকে ব্যাংকে ফেরত দিতে হচ্ছে $40,500। তাহলে তার নিট প্রফিট কত হলো? 60,000 মাইনাস 40,500 ইজুকাল টু $19,500। একটু ভালোভাবে লক্ষ্য করুন, এই ব্যক্তির নিজের পকেটের টাকা ছিল মাত্র $1 লক্ষ, আর সেই $1 লক্ষ ওপর ভিত্তি করে তিনি সম্পূর্ণ লিগ্যাল উপায়ে ভারত সরকারের নিয়মের মধ্যে থেকে কোনো রিয়েল এস্টেট বা শেয়ার মার্কেটের ঝুঁকি না নিয়ে একেবারে সলিড $19,500 অর্থাৎ প্রায় 19.5% বা 20% রিটার্ন ঘরে তুললেন। আন্তর্জাতিক মার্কেটে 20%-এর গ্যারেন্টেড রিটার্ন পাওয়াটা একটা স্বপ্নের মতো ব্যাপার, আর এই সুযোগটা তৈরি করে দিয়েছে খোদ ভারত সরকার। এর ফলে যেটা হচ্ছে, আমেরিকায় বসে থাকা ভারতীয় বংশোদ্ভূতরা এবং এনআরআইরা বিপুল পরিমাণের ডলার লোন নিয়ে ভারতের ব্যাংকিং সিস্টেমে পাম্প করা শুরু করেছে। এই মাস্টার স্ট্রোকের ফলাফল যে কতটা বিশাল হতে চলেছে তা নিয়ে বড় বড় ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্করা গবেষণা শুরু করে দিয়েছেন। স্ক্রিনে আসা এই আর্টিকেলের হেডলাইনটা দেখুন। ইটিবিএফএসআই বলছে, আরবিআই মেজার্স মে ব্রিং $70 বিলিয়ন ইনফ্লো, রিডিউস রুপি টেল রিস্ক ইন FY27। অর্থাৎ এই একটিমাত্র পলিসির কারণে আগামী অর্থবর্ষের মধ্যে ভারতের ইকোনমিতে প্রায় $70 বিলিয়ন ইনফ্লো বা আগমন ঘটতে পারে বলে স্ট্রং প্রেডিকশন করা হচ্ছে। এই $70 বিলিয়ন কিভাবে আসবে? ফিনান্সিয়াল এক্সপার্টদের মতে এর মধ্যে প্রায় $25 থেকে $30 বিলিয়ন আসবে সরাসরি এই এফসিএনআরবি ডিপোজিটের মাধ্যমে। এরপর আরও প্রায় $15 থেকে $20 বিলিয়ন আসবে এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং বা এফসিবির মাধ্যমে, কারণ বিদেশি কর্পোরেটরাও এখন ভারতে বিনিয়োগ করতে ভরসা পাবে। এবং বাকি প্রায় $20 বিলিয়ন আসবে গভর্নমেন্ট সিকিউরিটিজ এবং অন্যান্য স্টেবল পোর্টফোলিও ইনভেস্টমেন্টের মাধ্যমে। একসাথে $70 বিলিয়ন দেশের ভেতরে প্রবেশ করা মানে সেটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা ভারতের জিওপলিটিক্যাল এবং ইকোনমিক শক্তির একটা বিশাল বড় প্রদর্শন, যেখানে গ্লোবাল সাউথের অন্যান্য দেশগুলো আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ঋণের জন্য হাত পাচ্ছে,
সেখানে ভারত নিজের নাগরিকদের এবং স্ট্র্যাটেজিক ব্যাংকিং রুলস ব্যবহার করে বিদেশি মুদ্রার এক অভেদ্য দুর্গ তৈরি করে ফেলেছে। এবার আমাদের বুঝতে হবে এই যে এত বড় একটা মুভমেন্ট হলো, এর ফলে ভারতের সাধারণ অর্থনীতি এবং ওভারঅল জিওপলিটিক্যাল স্ট্যাটাসে কি কি পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে। মূলত 5টি বিশাল বড় ফায়দা ভারত পেতে চলেছে। 1 নম্বর, ম্যাসিভ ডলার ইনফ্লো। যতই এফসিএনআর ডিপোজিট বাড়বে, ভারতীয় ব্যাংকিং সিস্টেমে তত বেশি ফরেন কারেন্সি প্রবেশ করবে। আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের যে ঘাটতি তৈরি হয়েছিল তা নিমেষের মধ্যে মিটে যাবে। 2 নম্বর, রুপির সাপোর্ট এবং শক্তিশালী হওয়া। অর্থনীতির বেসিক নিয়ম হলো সাপ্লাই এবং ডিমান্ড। এতদিন মার্কেট থেকে ডলার বাইরে চলে যাচ্ছিল বলে তার সাপ্লাই কম ছিল, আর ডিমান্ড বেশি থাকার কারণে ডলারের দাম বাড়ছিল ও রুপির পতন হচ্ছিল। কিন্তু এখন যখন $70 বিলিয়ন সিস্টেমে ঢুকবে, তখন ডলারের সাপ্লাই হু হু করে বাড়বে। ফলে ডলারের আগ্রাসন কমবে এবং আমাদের ডোমেস্টিক কারেন্সি বা ইন্ডিয়ান রুপি অনেক বেশি স্টেবিলিটি হবে। 3 নম্বর, ফরেক্স রিজার্ভের সুরক্ষা। ডলারের পতন ঠেকাতে এতদিন আরবিআইকে নিজেদের রিজার্ভ থেকে ডলার বিক্রি করে মার্কেট স্টেবল রাখতে হচ্ছিল, কিন্তু এই নতুন নিয়মের ফলে বাইরে থেকে এই ডাইরেক্ট ডলার চলে আসবে। এর অর্থ হলো ভারতের যে বিশাল ফরেক্স রিজার্ভ রয়েছে সেটা সুরক্ষিত থাকবে এবং আগামী দিনে তা আরও মজবুত হবে। 4 নম্বর, ব্যাংকিং লিকুইডিটি বৃদ্ধি। আমাদের দেশের ব্যাংকগুলোর হাতে যখন বিপুল পরিমাণে ডলার এবং ফান্ড চলে আসবে, তখন ওভারঅল ব্যাংকিং সিস্টেমের লিকুইডিটি বা নগদের যোগান প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে। এই ফান্ডকে কাজে লাগিয়ে ব্যাংকগুলো দেশের অভ্যন্তরীণ পরিকাঠামো এবং শিল্পে আরও বেশি করে লোন দিতে পারবে, যা পরোক্ষভাবে ভারতের জিডিপি গ্রোথকে ত্বরান্বিত করবে। 5 নম্বর, বিদেশি পোর্টফোলিও বিনিয়োগের উপর নির্ভরতা হ্রাস। সবচেয়ে বড় জিওপলিটিক্যাল জয় হলো এটাই। বিদেশি ইনভেস্টররা সবসময় নিজেদের ফায়দা দেখে। তারা আজ আসে কাল চলে যায়, তাদের উপর নির্ভর করে দেশের অর্থনীতি চলতে পারে না। কিন্তু এনআরআই ডিপোজিট হলো অত্যন্ত স্টেবল ফান্ড। এর ফলে এই ভোলাটাইল বিদেশি ফান্ডের ওপর থেকে ভারতের ডিপেন্ডেন্সি অনেকটাই কমে যাবে। এখানে আমার অ্যানালিসিস হলো, জিওপলিটিক্সের ময়দানে লড়াইটা শুধু বর্ডারে সেনাবাহিনী দিয়ে হয় না, লড়াইটা হয় সেন্ট্রাল ব্যাংকগুলির পলিসি রুমে বসে। আমেরিকার পলিসি মেকাররা হয়তো আশা করেছিল যে গ্লোবাল ক্রাইসিসের জেরে ভারতের অর্থনীতিও অন্যান্য ডেভেলপিং নেশনের মতো চাপে পড়বে, কিন্তু আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রমাণ করে দিল যে সঠিক সময়ে সঠিক পলিসি ইমপ্লিমেন্ট করতে পারলে যে কোনো গ্লোবাল প্রেশারকে কাউন্টার করা সম্ভব। আজকের এই স্টেপ শুধু দেশের অর্থনীতিকে রক্ষা করলো তা নয়, বরং এটা দেখিয়ে দিল যে ভারত এখন গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেমের একজন অ্যাক্টিভ প্লেয়ার, যে নিজের শর্তে খেলা ঘোরাতে জানে। ঠিক কত বিলিয়ন ডলার শেষ পর্যন্ত আসবে সেটা আগামী কয়েক মাসের ডেটা এলেই পরিষ্কার দেখা যাবে, কিন্তু আরবিআইয়ের এই মাস্টার স্ট্রোক ইতিমধ্যে গ্লোবাল মার্কেটে ভারতের অবস্থানকে আরও কয়েক ধাপ ওপরে তুলে দিয়েছে। আজকের এই জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভারতের এই ইকোনমিক স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের কি মতামত সেটাও লিখতে ভুলবেন না। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অদ্ভুত অথচ বাস্তবের পাশেই থাকবেন। আমি সুশোভন, দেখা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।